করোনার নতুন ধরনের তরুণরাই বেশি আক্রান্ত, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ, হাসপাতালে মিলছে না শয্যা। করোনা সংক্রমণে বিশ্বে আবার দ্বিতীয় অবস্থানে ভারত, একদিনে 1,69,000-এর বেশি রোগী শনাক্তের রেকর্ড। নারায়ণগঞ্জের চাষাড়ায় বাড়ির ছাদে গ্যাস বিস্ফোরণে 2 নিরাপত্তারক্ষী দগ্ধ, ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। এসএসসির ফর্ম পূরণে বেশিরভাগ স্কুলে অতিরিক্ত টাকা আদায়, পরিচয় গোপন রেখে অভিযোগ দিতে বলছে শিক্ষা বোর্ড। এবং লকডাউনের কারণে এবারও নববর্ষ ও ঈদে পোশাক বিক্রিতে ধস, সর্বস্ব হারানোর শঙ্কায় বহু উদ্যোক্তা। সকাল 9টার বিরতিহীন সংবাদে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া 44%-এরই বয়স 60 বছরের মধ্যে। আর স্বাস্থ্য বিভাগের তথ্য মতে করোনার নতুন ভ্যারিয়েন্টে তরুণরাই বেশি আক্রান্ত হচ্ছে। এমন অবস্থায় তরুণদের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে অনীহার বিষয়টিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আক্রান্ত ও মৃত্যুহার ঠেকাতে শিশু থেকে শুরু করে তরুণদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 11 এপ্রিল পর্যন্ত করোনায় মারা গেছেন 9,739 জন। এর মধ্যে 0 থেকে 10 বছর বয়সের মধ্যে করোনায় মারা গেছেন 40 জন, 11 থেকে 20 বছর বয়সী 71 জন, 21 থেকে 30 বছর বয়সী 190 জন, 31 থেকে 40 বছর বয়সী 486 জন, 41 থেকে 50 বছর বয়সী 1081 জন এবং 51 থেকে 60 বছর বয়সী 2394 জন। অর্থাৎ মারা যাওয়া 44%-এরই বয়স 60 বছরের মধ্যে। এছাড়া করোনায় মারা যাওয়া বাকি 5,477 জনের বয়স 60-এর উপরে। বয়স্কদের পাশাপাশি তরুণদেরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এছাড়া যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ জটিল রোগে ভুগছেন তাদেরকে নিতে হবে বিশেষ সতর্কতা। শিশু এবং ইয়াংদের অন্যান্য বয়স্কদের তুলনায় তাদের অংশ খুব একটা কম নয় এবং তাদের ভিতরেও অনেকে মৃত্যুবরণ করছে। যারা মা বাবা আছে, প্যারেন্টস আছে, তাদেরকে ঘরে রাখা উচিত। যেহেতু স্কুল বন্ধ, কলেজ বন্ধ, তাদেরকে ঘর থেকে বের হইতে দেওয়া উচিত নয়। চলুন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, শনাক্ত হওয়া রোগীকে আমরা যত্ন করি, তার চিকিৎসকের পরামর্শে তাকে ব্যবস্থাপনা করি এবং তাকে অবশ্যই আইসোলেটেড অর্থাৎ আলাদা করে রাখি। আমরা নিশ্চয়ই করোনার যে বর্তমান ঢেউ, সেই ঢেউকেও আমরা মোকাবেলা করতে পারব। করোনার নতুন ভেরিয়েন্টে আক্রান্তদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় জানিয়ে লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজধানীতে করোনা চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। 2 কোটি জনসংখ্যার এই নগরীতে সরকারি বেসরকারি 32 হাসপাতালে আইসিইউ শয্যা 377টি, আর এর মধ্যে ফাঁকা রয়েছে মাত্র 7টি। আর সারা দেশে 672 আইসিইউর বিপরীতে ফাঁকা আছে 142টি। গত বছরের মার্চে করোনা সংক্রমণ শুরুর পর সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে সরকার। পরে আক্রান্ত কমে আসায় সেপ্টেম্বরের শেষ নাগাদ কোভিড চিকিৎসা বন্ধ করে কিছু হাসপাতালে। তবে সম্প্রতি আবারও দেখা দিয়েছে সংক্রমণের ঊর্ধ্বগতি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারি থেকে দেশে করোনার সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট সক্রিয় রয়েছে। এতে সংক্রমণের 2-3 দিনের মধ্যেই আক্রান্ত হয় ফুসফুস, দেখা দেয় শ্বাসকষ্ট। চিকিৎসায় অপরিহার্য হয়ে পড়ে আইসিইউ সেবা। অথচ রাজধানীর 2 কোটি বাসিন্দার বিপরীতে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সহ 10টি সরকারি কোভিড হাসপাতালে আইসিইউ শয্যা আছে মাত্র 132টি। এর মধ্যে ফাঁকা মাত্র 3টি। আর বেসরকারি 12 হাসপাতালে 245টি আইসিইউর মধ্যে ফাঁকা আছে মাত্র 4টি। এতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেও আইসিইউ পাচ্ছে না গুরুতর রোগীরা। সারা দেশের চিত্র প্রায় রাজধানীর মতোই। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে 672টি আইসিইউর মধ্যে ফাঁকা 142টি। চট্টগ্রাম মহানগরীতে সরকারি বেসরকারি 7 হাসপাতালে আইসিইউ শয্যা 51টি, ফাঁকা আছে 25টি।
এছাড়া করোনা চিকিৎসায় রাজধানীর সরকারি বেসরকারি ৩২ হাসপাতালে সাধারণ শয্যা ৪,০২৩টি, এর মধ্যে ফাঁকা মাত্র ৪৬১টি। আর সারা দেশে ১০,৩৬৪টি সাধারণ শয্যার বিপরীতে ফাঁকা ৪,৮৮০টি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রতিদিনই বাড়ছে মহামারী করোনা ভাইরাসের প্রকোপ। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে মৃত্যুর হারও। সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে রয়েছে উপসর্গ থাকা রোগীদের ভিড়। তবে ভিড় বাড়লেও অনেক রোগী ভর্তি হতে পারছেন না হাসপাতালে। কর্তৃপক্ষ বলছে হাসপাতালগুলোয় ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী বর্তমানে ভর্তি রয়েছে। এ পরিস্থিতির আরও বিস্তারিত জানাতে এবার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, কুর্মিটোলাতে মোট কতটি আসন সংখ্যা রয়েছে যারা করোনা রোগীদেরকে সেবা দিচ্ছেন, এবং সেই তুলনায় রোগীর চাপ কেমন দেখছেন, এবং ভোগান্তির কি কোনো তথ্য দিয়েছেন যারা পরীক্ষা করাতে আসছেন তারা? দেখুন, গেল ১.৫ মাস ধরেই কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে করোনায় আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা। সেই ধারাবাহিকতায় কিন্তু চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। রাজধানীর যে ৯টি সরকারি এবং 10টি বেসরকারি হাসপাতাল করোনার জন্য ডেডিকেটেড, সেই হাসপাতালগুলোতে প্রত্যেকটি হাসপাতালে কিন্তু রোগীদের উপচে পড়া ভিড়। আমি এখন আছি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯-এর জন্য শয্যা সংখ্যা ২৫০টি হলেও এখানে কিন্তু ৩৮৭ জন রোগী ভর্তি আছেন, অর্থাৎ শয্যা সংখ্যার সক্ষমতার বাইরেও প্রায় ১০০ রোগী কিন্তু বেশি ভর্তি আছেন। এবং এখানে যে 10টি আইসিইউ শয্যা রয়েছে তার প্রত্যেকটি কিন্তু পূর্ণ রয়েছে, অর্থাৎ রোগীরা এখানে সেবা পাচ্ছেন না। আমি যদি ক্যামেরায় আপনাকে একটু ছবি দেখাতে চেষ্টা করি, আপনি দেখতে পাচ্ছেন যে একজন নারী কিন্তু তিনি বসে রয়েছেন সকাল থেকে, এবং সকাল থেকে বসে থাকবার পরও তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, অক্সিজেন সাপোর্টটা তাকে দেওয়া হয়েছে, কিন্তু তিনি জানেন না তিনি সিট পাবেন কিনা। আমরা তার স্বজনদের সঙ্গে কথা বলেছিলাম, তার স্বজনরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 2 থেকে 3টি হাসপাতালে ঘুরেও কিন্তু তারা সিট পাচ্ছেন না, অর্থাৎ শয্যা সংকট একটি বড় কারণ হয়ে উঠেছে। এ বিষয়ে আমরা আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলেছেন যে করোনার এই যে নতুন ভেরিয়েন্ট, এই নতুন ভেরিয়েন্টে যারা আক্রান্ত হচ্ছেন তাদের অনেকেই 2-3 দিনের মধ্যে শ্বাসকষ্টে ভুগছেন, এবং এই শ্বাসকষ্টে ভোগার ফলে তার ফুসফুস সংক্রমিত হচ্ছে, ফুসফুসে পানি জমে যাচ্ছে, এবং এই লাং ইনভলভমেন্টের কারণে কিন্তু তার অক্সিজেন প্রয়োজন হচ্ছে, এবং সেই অক্সিজেনেরই প্রয়োজন মেটাতেই কিন্তু গুরুতর অসুস্থ রোগীদেরকেই কেবল ভর্তি করছে রাজধানীর হাসপাতালগুলো। অর্থাৎ যে রোগী বাসায় বসে চিকিৎসা নিতে পারবেন, অর্থাৎ যিনি গুরুতর অসুস্থ নন, তাকে কিন্তু বাড়িতেই চিকিৎসা নেওয়ার পরামর্শ জানাচ্ছেন বিভিন্ন হাসপাতালের পরিচালকরা। এবং শুধুমাত্র যাদের অক্সিজেন লাগবে এবং যাদের অবস্থা গুরুতর তাদেরকেই চিকিৎসা নেবার ব্যাপারে কিন্তু সুপারিশ তাদের। কারণ আপনি জানেন যে রাজধানীর যে হাসপাতালগুলো আছে সেখানে কিন্তু খুব অল্পই সাধারণ শয্যা ফাঁকা আছে, এবং আইসিইউ যে শয্যাগুলো সেখানেও কিন্তু ক্ষেত্র বিশেষে 2 থেকে 3টি আইসিইউ শয্যা ফাঁকা আছে, অর্থাৎ অধিকাংশ হাসপাতালেই কিন্তু আইসিইউ শয্যা নেই, এবং হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও রোগীরা যে চিকিৎসা পাচ্ছেন না সেই চিত্রই কিন্তু উঠে এসেছে আমাদের অনুসন্ধানে। করোনায় হাসপাতাল পরিস্থিতির সর্বশেষ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। এদিকে করোনায় আবারও একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 78 জনের। শনিবার যা ছিল 77 জনে। এতে মোট প্রাণহানি দাঁড়ালো ৯,৭৩৯ জনের। 31শে মার্চের পর থেকে দিনে মৃত্যু কখনোই 50-এর নিচে নামেনি। দেশে করোনা সংক্রমণের 400তম দিন রোববার, আর এদিনই হয়েছে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একদিনে মারা গেছেন 78 জন। গত 24 ঘন্টায় 248 ল্যাবে 29,376 নমুনা পরীক্ষায় নতুন রোগী 5,819 জন। শনাক্তের হার 19.81%। এই অবস্থায় যদি যেই লকডাউন চলছে এবং যে সমস্ত বিধিনিষেধ বলা হচ্ছে, এগুলো এত বড় ভয়াবহতা থামানোর জন্য অপ্রতুল। অতএব এটা কঠোরভাবে, আমি বিশ্বাস করি বাংলাদেশে মানুষ আসলে ঘরে থাকার জন্য সবচেয়ে যেই শব্দটি ভালো চেনে সেটা হচ্ছে কারফিউ। নতুন করে 78 মৃত্যুর মধ্যে 48 জনের বয়সী 60-এর বেশি। মৃত্যু হয়েছে 10 বছরের কম বয়সী এক শিশুরও। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি 9,739 জনের। এদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,212 জন। এ নিয়ে মোট সুস্থ 5,76,590। স্বাস্থ্যবিধি না মানা ও তদারকির অভাবে এ অবস্থা বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। আমাদের মূল লক্ষ্যই হবে যে এই করোনার উৎপত্তিটা বন্ধ করে দেওয়া, এটার স্প্রেড এবং ট্রান্সমিশনটা বন্ধ করা, এবং এই চেইনটা, যে স্প্রেডিং চেইনটা বন্ধ করা, এটাই হবে
এদিকে করোনা মোকাবেলায় 14 এপ্রিল থেকে সারা দেশে 1 সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র শ্বাসকষ্ট ও করোনা উপসর্গ নিয়ে রোগী ও স্বজনরা ছোটাছুটি করছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে, হন্যে হয়ে খুঁজছেন আইসিইউ। ধারণ ক্ষমতা চেয়েও বেশি রোগী ভিড় করছেন রাজধানীর কোনো কোনো হাসপাতালে। এদিকে বেসরকারি হাসপাতালেও জায়গা হচ্ছে না সংকটাপন্ন রোগীদের। তীব্র শ্বাসকষ্ট নিয়ে রোববার ভোর থেকেই একের পর এক করোনা রোগী আসতে থাকে কুর্মিটোলা হাসপাতালে। বেশিরভাগই ছুটে এসেছেন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে। সবার পাশে একটি করে অক্সিজেন সিলিন্ডার। মুগদা হাসপাতালেও একই চিত্র। একটি শয্যা পেতে করোনা রোগীদের চলছে হাহাকার। মিনারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, প্রয়োজন ছিল আইসিইউর, কিন্তু ফাঁকা না পেয়ে বাধ্য হয়ে তাকে নেওয়া হয় মুগদা হাসপাতালে। আমরা অনেক জায়গায় চেষ্টা করছি, চেষ্টা করার পরে কোনো জায়গায় আইসিইউ মিলতেছিল না। তো এখানে আমরা খোঁজখবর নিয়ে দেখি এখানে আইসিইউ বেড ফাঁকা ছিল, যার কারণে আমরা এখানে নিয়ে আসছি। রেজিনা চৌধুরী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে প্রয়োজন হয় আইসিইউর। একটি শয্যার খোঁজে চলে এসেছেন মুগদা হাসপাতালে। তো উনি কোভিড নিউমোনিয়া, তো আমরা ছিলাম ইউনিভার্সাল মেমোরিয়ালে, কিন্তু ওখানে রেড জোনে খালি নাই, তো গ্রিন জোনে তো রাখবে না, তো আমি এখানে নিয়ে আসছি। তো এখানে যদি বেড খালি থাকে তাহলে আমি রাখতে পারবো আর কি, না হলে জানি না, ওনার অক্সিজেন সাপোর্টটা একটু বেশি দরকার। রাজধানীর সব সরকারি হাসপাতালে যখন এই চিত্র, তখন বেসরকারি হাসপাতালেও করোনা রোগীদের জন্য কোনো শয্যা খালি নেই। আমাদের এভারকেয়ার হসপিটালেও তীব্র বেডের সংকট দেখা দিচ্ছে। আমাদের আইসিইউ বেডে রোগীর সংখ্যা সংকুলন হচ্ছে না, জেনারেল বেডের রোগী আমরা রাখতে পারতেছি না। প্রতিদিন রোগী ফেরত যাচ্ছে এবং প্রতিদিন 10-15 জন রোগী আমাদের ওয়েটিং লিস্টে থাকতেছে। চাপ মানে কি, আমার সারাদিন কাজ হলো বসে বসে লোককে সরি বলা, আর কি বলবো। সবাই ফোন করে একটা আইসিইউ বেড দেন, একটা আইসিইউ বেড দাও, একটা আইসিইউ বেড দে, মানে বিভিন্ন রকম লোকজন। আমার পক্ষে আসলে এখন আপনি চানও এখন আইসিইউ বেড দিতে পারবো না। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে হাসপাতালে শয্যা বাড়িয়ে লাভ হবে না। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববার প্রথম দফা 7 দিনের লকডাউন শেষ হলেও আজ ও আগামীকালও বলবৎ থাকছে লকডাউনের সব বিধিনিষেধ। তবে গত 7 দিনের মতো আজও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। রাজধানীর বিভিন্ন সড়ক ও কাঁচা বাজারগুলোতে রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। মাস্ক থাকলেও ঠিকমতো ব্যবহার করছেন না অনেকেই। এ বিষয়ে আরও জানাতে হবে রাজধানীর হাতিরপুল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, বিগত 7 দিনের যে পরিসংখ্যান সেই অনুযায়ী রোগী আক্রান্তের হার বাড়ছে, মানুষের মৃত্যুর হারও বাড়ছে। তারপরও কি মানুষের সচেতনতা বাড়ছে কিনা, আজকে পরিস্থিতি কেমন দেখছেন? একই রকম, বরাবর একই রকম উদাসীনতা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, সেটি বাজার কিংবা গণপরিবহন বা যেখানেই বলি না কেন, সব জায়গাতে একই চিত্র আমি দেখতে পাচ্ছি। বাজারের চিত্র যদি বলতে চাই, সেটি বলা চলে অনেকটা ভয়াবহ একটি অবস্থা। যদিও যেসব রাজধানীর বিভিন্ন এলাকায় যেসব বাজার রয়েছে সেখানে কিছুটা স্বাস্থ্যবিধি মানার বা চেষ্টা বা প্রবণতা কিছুটা দেখা যায়, কিন্তু পাইকারি বাজারগুলোর ক্ষেত্রে সেটি একেবারেই দেখা যায় না। যদিও এই রাজধানীর বাজার যেসব রয়েছে বিভিন্ন এলাকায়, সেসব বাজারে ক্রেতা বিক্রেতা অনেকের মুখে মাস্ক আছে, কিন্তু সেটি সঠিকভাবে পরা নেই। অনেকে থুতনির নিচে ঝুলিয়ে রাখছেন বা কানে ঝুলিয়ে রাখছেন। এভাবে আসলে তারা তাদের যে স্বাস্থ্যবিধি মানার যে অজুহাত, সেই নানান অজুহাত দিচ্ছেন আসলে এসব মাস্ক যাতে না পড়ার ক্ষেত্রে তারা বলছেন তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি করতে নানান ধরনের সমস্যা, এই ধরনের কথা বলছেন তারা। একটি বিষয় আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে কারণ বাজারে ছিলাম, সেখানে কারণ বাজারের চিত্র বলা চলে খুবই ভয়াবহ। সেখানে একেবারে স্বাভাবিক চিত্র, অর্থাৎ করোনা যখন ছিল না তখন যেভাবে বেচাকেনা ছিল বলা চলে একইভাবে সেখানে বেচাকেনা এখনো চলছে। কারণ সেখানে এত মানুষের গাদাগাদি, ক্রেতা বিক্রেতা, সেই আসলে গাদাগাদির কারণে স্বাস্থ্যবিধি মানা আসলে মোটেই সম্ভব না। আর আপনি এখন রাজধানীর যে হাতিরপুলের বাজারের চিত্র দেখছেন, বলা চলে এখানেও অনেকটা গাদাগাদি করেই বেচাকেনা চলছে। কারণ সামাজিক বা শারীরিক দূরত্ব রেখে বেচাকেনা করার যে একটি শর্ত, সেই শর্ত কিন্তু
পালন হচ্ছে না এবং লকডাউনের আজকে 8ম দিন চলছে। এই 8ম দিনে এসেও আমরা কিন্তু এই যে স্বাস্থ্যবিধি মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন হচ্ছে এর জন্য যে মনিটরিং, সেই মনিটরিং তেমন চোখে পড়ছে না। যদিও আমরা দেখেছিলাম সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া ছিল বাজার, শপিং মল খোলার ক্ষেত্রে, দোকানপাট খোলার ক্ষেত্রে বেশ কিছু স্বাস্থ্যবিধি ছিল। বলা চলে সব কিছু উপেক্ষিত রয়েছে স্বাস্থ্যবিধি। এমন প্রেক্ষাপটে আমরা যে বিষয়টি বাজারে দেখতে পাচ্ছি, এর পাশাপাশি আমরা শপিং মল বা বিভিন্ন দোকানপাট সেখানেও একই চিত্র আমরা গত শুক্রবার থেকে দেখতে পাচ্ছি। কারণ গত শুক্রবার থেকে রাজধানী সহ সারা দেশে শপিং মল বা দোকানপাট নির্দিষ্ট একটি সময়ে খোলার অনুমতি দেওয়া হয়েছে। সেখানের চিত্র বলা চলে অনেকটা ভয়াবহ, কারণ সেখানে আরও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। কারণ গাদাগাদি করে এই কাঁচা বাজারের মতো অনেকটা শপিং মল, মার্কেট, দোকানে কেনাকাটা করছেন ক্রেতা এবং বিক্রেতারা। হাতিরপুলের কাঁচা বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। করোনা সংক্রমণে বিশ্বে আবার দ্বিতীয় অবস্থানে ভারত। একদিনে দেশটিতে রেকর্ড 1,69,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা 1,35,00,000। একদিনে 904 জনের মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে 1,70,000। এদিকে বিশ্বে করোনায় একদিনে 7,600 জনের মৃত্যু, শনাক্ত 6,17,000 রোগী। এ নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে 29,48,000। আক্রান্ত 13,66,00,000-এর বেশি। করোনায় 24 ঘন্টায় ব্রাজিলের সবচেয়ে বেশি 1,800 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 3,53,000। মৃত্যু কিছুটা কমেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে 268 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 5,75,000-এর বেশি। এছাড়াও রাশিয়ায় 337, ইটালিতে 331 এবং কলম্বিয়ায় 281 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনায় পুরোপুরি বিপর্যস্ত ভারত। প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তের নতুন রেকর্ড হচ্ছে দেশটিতে। রোগী বাড়ায়, হাসপাতালে দেখা দিচ্ছে শয্যা সংকট। এই পরিস্থিতির মধ্যেই 10 কোটি ডোজ টিকা প্রয়োগের মাইলফলকে পৌঁছেছে দেশটি। দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণে বিপর্যস্ত ভারত। রোববার বিশ্বের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয় দেশটিতে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে কারফিউ সহ নানা বিধিনিষেধ আরোপ হয়েছে। জরিপে দেখা যায় ভারতে মোট সক্রিয় করোনা রোগীর 51%ই মহারাষ্ট্রে। এই অবস্থায় শিগগিরই রাজ্য জুড়ে লকডাউনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। দ্বিতীয় ধাপের সংক্রমণের কথা বলা হলেও দিল্লিতে চতুর্থ ধাপের সংক্রমণ শুরুর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নতুন বিধিনিষেধ জারি হলেও লকডাউনের সম্ভাবনা নেই বলে জানান তিনি। টিকা প্রয়োগের ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে এই অবস্থার মধ্যে 10 কোটির বেশি ডোজ টিকা প্রয়োগের মাইলফলকে পৌঁছেছে ভারত। 16 জানুয়ারি শুরু হয় টিকা কার্যক্রম। 10 কোটি ডোজ প্রয়োগের মাইলফলক ছুঁতে সময় লেগেছে 85 দিন, যেখানে 10 কোটি ডোজ টিকা দিতে যুক্তরাষ্ট্রের সময় লেগেছে 89 দিন, আর 102 দিন লেগেছে চীনের। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। সৌদি আরবে রোববার রমজান মাসে চাঁদ দেখা যায়নি। মধ্যপ্রাচ্যে কাল থেকে রোজা শুরু। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে 3 দিনের বৈশাখী উৎসব শুরু, নানা আয়োজনে উদযাপন। চোদ্দই ফেব্রুয়ারি কঠোর লকডাউন, তাই মুন্সিগঞ্জে শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সাথে সাথে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে থাকে ঘাট এলাকায়। এ বিষয়ে আরও জানাতে এবার ঘাটপাড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, মুন্সিগঞ্জ থেকে যারা বাড়িতে যাচ্ছেন সেই যাওয়া মানুষের ভিড় কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, আসলে সরকার পক্ষ থেকে করোনা সংক্রমণ ঠেকাতে যে 14 ফেব্রুয়ারি 14 তারিখ থেকে যে লকডাউন দেওয়া হয়েছে, সেই লকডাউনে খবরের পর থেকেই কিন্তু আসলে রাজধানী ছাড়তে শুরু করেছে দক্ষিণাঞ্চলগামী মানুষ। আমরা সকাল থেকেই দেখছিলাম যে মুন্সিগঞ্জের যে শিমুলিয়া ঘাট রয়েছে, সেই ঘাটে কিন্তু সকাল থেকেই আসলে মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখেছি।
এতে কিন্তু আমি যদি একটু জানিয়ে রাখি যে সরকার পক্ষ থেকে কিন্তু স্বাস্থ্যবিধি মানতে এবং মাস্ক পরতে 8টা দফার যে কথা বলা হয়েছে সেটি কিন্তু এখানে আসলে কঠোরভাবে আসলে এখানে বাস্তবায়ন করা জরুরি বলে কিন্তু মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে এইখানে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে অধিকাংশ মানুষের মুখেই কিন্তু মাস্ক ছিল না এবং স্বাস্থ্যবিধির মানার ক্ষেত্রে যে ধরনের শারীরিক দূরত্ব মানার কথা রয়েছে সেটিও কিন্তু এখানে মানা হচ্ছে না। আমরা সকাল থেকে দেখছিলাম যে এখানে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে এখানে, বিশেষ করে যে প্রথম ধাপে যখন আসলে লকডাউন দেওয়া হয় তারপর থেকে যখন শিমুলিয়া বাংলা বাজার নৌ রোডে ফেরি সহ আপনার স্পিডবোট এবং সকল প্রকার নৌযান চলাচল আসলে বন্ধ করে দেওয়া হয়, তারপর থেকেই কিন্তু ফেরিতে আমরা দেখেছি যে গাদাগাদি করে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। এতে কিন্তু যে করোনা সংক্রমণ ঠেকাতে আসলে লকডাউনের দেয়া হচ্ছে আসলে এই মানুষের এমন উপচে পড়া ভিড় আসলে সংক্রমণ ঠেকাতে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়। এবং আমরা দেখেছি যে লঞ্চ এবং সিবোট বন্ধ থাকার কারণে কিন্তু লঞ্চে করে অনেকে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে এই লকডাউনে মানুষের এমন অবাধ যাতায়াত আসলে কতটুকু সংক্রমণ ঠেকাতে আসলে কতটুকু ভূমিকা রাখবে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। তো এই ছিল আমার কাছে এখনকার সবকিছু। লকডাউনে ফেরিঘাট পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। অবশেষে খালেদা জিয়ার করোনা আক্রান্তের খবর স্বীকার করল বিএনপি। রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তর তা নিশ্চিত করলেও নীরব ছিল দলটি। পরে বিকেলের সংবাদ সম্মেলনে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, করোনা শনাক্ত হলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে ছিলেন খালেদা জিয়া। তবে সরকারের নির্বাহী আদেশে দণ্ড স্থগিতের পর থেকেই গুলশানের এই বাসাতেই থাকছেন বিএনপি চেয়ারপারসন। কদিন আগে এখানেই তার সঙ্গে সস্ত্রীক দেখা করতে আসেন এক স্বজন। তাদের একজনের করোনা শনাক্ত হওয়ার পরপরই মেলে খালেদা জিয়ার বাসার 4 কর্মচারীর আক্রান্তের তথ্য। আর রোববার সকালে খালেদা জিয়ার করোনা শনাক্তের খবর গণমাধ্যমে এলেও তা অস্বীকার করে তার প্রেস উইং। তবে পরে জটিলতার অবসান ঘটায় স্বাস্থ্য মন্ত্রণালয়। উনি আইসিটি ল্যাবেতে পরীক্ষা করিয়েছেন, কিভাবে পরীক্ষা করিয়েছেন এটা আমি কনফার্ম না, কিন্তু ওনার রিপোর্টটা আমাদের এমআইএস এসেছে, স্বাস্থ্য দপ্তর এমআইএস এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে ওনার রিপোর্টটা কোভিড পজিটিভ। তবে দুপুরে বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতা জানিয়েছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। এটা ওনার ব্যক্তিগত কর্মকর্তার সাথে আলাপ করে যাবেন। অবশেষে বিকেলে গুলশানে সংবাদ সম্মেলনে এসে সব জল্পনা কল্পনার অবসান ঘটান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরীক্ষা করা হয়েছে, স্যাম্পল গতকাল আইসিডিআরবিতে নিয়ে নেওয়া হয়েছিল, সেখানে আমরা আজকে রিপোর্ট পেয়েছি যে তার টেস্ট রিপোর্টটা পজিটিভ। তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন, আর তার কোনো টেম্পারেচার নেই, অন্য কোনো উপসর্গও তার নেই। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনে বিশেষ ক্যাবিনের ব্যবস্থা রাখা হয়েছে রাজধানীর অন্তত 3টি বেসরকারি হাসপাতালে। যদি কোনো প্রয়োজন হয় তখন সেই ভাবেই সেই ফার্দার ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়া হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের চাষারা এলাকায় একটি বাড়ির ছাদের গ্যাস সংযোগ থেকে বিস্ফোরণে ভবনের 2 নিরাপত্তারক্ষী দগ্ধ হয়েছেন। গত রাত 11:30টার দিকে চাষারা প্রেসিডেন্ট রোডের জিএম গার্ডেন নামের একটি বহুতল ভবনের ছাদে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন বাড়ির নিরাপত্তারক্ষী উজ্জ্বল ও মানিক। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, জিএম গার্ডেনের 8 তলার কমিউনিটি সেন্টারের আদলে কয়েকটি কক্ষ ছিল, যেখানে এই ভবনের বাসিন্দাদের বিভিন্ন অনুষ্ঠান করা হতো। সেখানে গ্যাস লাইনের সমস্যা দেখা দিলে মিস্ত্রি সেটা মেরামত করে নিচে নেমে যায়। সে সময় কোনো কারণে গ্যাসের লাইনটি চালু থাকায় গ্যাস নির্গত হয়ে জমা হয়। পরে 2 নৈশ প্রহরী সিগারেট হাতে উপরে উঠে রুমে প্রবেশের সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে 2 জনই দগ্ধ হয়। এবার দাবি উঠল হেফাজত নেতা মামুনুল হকের 3য় বিয়ের। মোহাম্মদ শাহজাহান নামে এক ব্যক্তির দাবি, তার বোন জান্নাতুল ফেরদৌস লিপি মামুনুল হকের স্ত্রী। বোনকে খুঁজে না পাওয়ার অভিযোগ করে ডায়েরি করেছেন মোহাম্মদপুর থানায়।
জিডিতে ওই ব্যক্তি বলেছেন, মামুনুল হক তার বড় বোন জান্নাতুল ফেরদৌস লিপিকে বিয়ে করেছেন বলে তাকে চুক্তিনামা দেখিয়েছেন। এখন তার বোনের কোনো সন্ধান তারা পাচ্ছেন না। বোনকে নিরাপত্তা দেয়া এবং অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য জিডিতে তিনি আইনি সহায়তা চেয়েছেন। জিডিতে আরও উল্লেখ করা হয়, গত বুধবার জান্নাতুল ফেরদৌস লিপির সঙ্গে সর্বশেষ কথা হয় স্বজনদের। এর আগে শনিবার রাতে নিজের ও মায়ের জীবনের নিরাপত্তা চেয়ে পল্টন থানায় মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার ছেলে সাধারণ ডায়েরি করেন। জান্নাত মামুনুল হকের সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে গিয়েছিলেন। সেখানে মামুনুল হক তাকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। রাত ৮টার পরে জিডি করেছে। ওনার বড় বোনকে মামুনুল হক সাহেব বিয়ে করেছেন, এই মর্মে আবার চুক্তিনামা দেখাইছে। সে এখন তার বোনকে পাচ্ছে না, বোনকে যাতে আইনানুগ অভিভাবকের কাছে হস্তান্তর করার আবেদন করছে আর কি। এই জিডির তদন্তের অনুমতি নিয়ে তদন্ত করে কি চুক্তিনামা দেখিয়েছে বা ওই মহিলা কোথায় বাস্তবে বিয়ে হয়েছে কিনা এগুলো আমরা যাচাই করে দেখব। এদিকে মামুনুল হকের রিসোর্ট কাণ্ডে হেফাজতের কোনো বক্তব্য নেই, বিষয়টি তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী। রোববার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সংগঠনের জরুরি সভা শেষে তিনি এই মন্তব্য করেন। মামুনুল হকের বিষয়ে সভায় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সভায় কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়নি। বলেন, কাউকে অব্যাহতি দেওয়ার বিষয়েও সভায় কোনো কথা ওঠেনি। হেফাজতের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করে প্রাণ ছড়ানোর পরও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন এই হেফাজত নেতা। হয়রানি গ্রেপ্তার বন্ধ না হলে উদ্ভূত পরিস্থিতির দায় হেফাজত নেবে না বলেও হুঁশিয়ারি দেন বাবুনগরী। লকডাউনের কথা বলে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন হেফাজতের আমির। আজকে কোনো ব্যক্তির বিষয়ে কোনো আলোচনা হয় নাই এবং কাউকে অব্যাহতি দেওয়ার কোনো কথা উঠে নাই, কাউকে অব্যাহতি দেওয়ার কোনো আলোচনা হয় নাই। এসএসসির ফর্ম ফিল-আপে অতিরিক্ত টাকা আদায় করছে বেশিরভাগ স্কুল। তবে লিখিত কোনো অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নিতে পারছে না শিক্ষা বোর্ড। এ অবস্থায় অভিভাবকদের পরিচয় গোপন রেখে অভিযোগ দিতে বলছেন তারা। এসএসসির ফর্ম ফিল-আপ শুরু হয়েছে 1 এপ্রিল থেকে। এবার বিজ্ঞান বিভাগের ফি ১৯৭০ আর ব্যবসায় শিক্ষা ও মানবিকে ১৮৫০ টাকা। অথচ বেশিরভাগ স্কুল নানা খাত দেখিয়ে আদায় করছে বাড়তি টাকা, সেই সঙ্গে নিচ্ছে কোচিং ফিও। তবে এজন্য দিচ্ছে না কোনো রসিদ। করোনার এই অনটনের সময়ে একে বাড়তি চাপ বলছেন অভিভাবকেরা। আমি ২২০০ টাকা দিতে অনেক হিমশিম খেয়েছি। কোনো কোচিংই হচ্ছে না, স্কুলে ক্লাস হচ্ছে না, তারা কিসের ভিত্তিতে টাকা নিচ্ছে? বোর্ড বলছে এ নিয়ে অভিভাবকেরা অভিযোগ না দেয়ায় কোনো ব্যবস্থা নিতে পারছে না তারা। অভিযোগ পেলেই তদন্ত করে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। লিখিত অভিযোগ করেনি, আমি স্পষ্টভাবে বলছি, অভিযোগটা যদি আমাদের কাছে আসে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। এদিকে অভিভাবকদের সংগঠনের নেতারা বলছেন, ভয়ে কেউ বোর্ডে অভিযোগ দিতে চাইছেন না। যে অতিরিক্ত টাকাটা নিচ্ছে সাধারণ অভিভাবকেরা অভিযোগ দিতে তারা ভয় পায়। জবাবে বোর্ড বলছে, চাইলে নাম পরিচয় গোপন রেখেও অভিযোগ জানাতে পারেন অভিভাবকরা। গার্জিয়ানরা সরাসরি বোর্ডের চেয়ারম্যানের কাছে চলে আসুন, নির্ভয়ে চলে আসুন। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কিছু করার ক্ষমতা নেই এবং তার সন্তান ওই শিক্ষা প্রতিষ্ঠান তার সন্তানের উপরে কিছু করবে সেটারও সুযোগ নেই। এছাড়া যেসব স্কুল অতিরিক্ত টাকা নিয়েছে তাদের সে টাকা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে শিক্ষা বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছর ঈদে ব্যবসা হয়নি, সেই ক্ষতি পুষিয়ে নিতে কষ্ট হলেও এবার বিনিয়োগ করেছেন পোশাক বিক্রেতারা। কিন্তু এবারও বাজার হারানোর শঙ্কা। লকডাউনের কারণে এরই মধ্যে ধস নেমেছে পাইকারি বিক্রিতে। ঈদুল ফিতরের আগে চলমান অবস্থার উন্নতি না হলে সর্বস্ব হারানোর শঙ্কায় বহু উদ্যোক্তা। শবে বরাতের পর থেকে ঢাকা ও আশেপাশের বিভিন্ন পাইকারি বাজারে ঈদের পোশাক কিনতে আসেন দেশের নানা প্রান্তের খুচরা বিক্রেতারা। এ সময় মাত্র 2 সপ্তাহের বিক্রিতেই লাভের মুখ দেখেন অনেক ব্যবসায়ী। কিন্তু করোনা সংক্রমণের কারণে চলাচলে নিষেধাজ্ঞায় এবছর তা সম্ভব হয়নি। কমসে কম হলো ডেলি দেখা গেছে ৫-৬ লাখ টাকা তো সেল হইতোই, তো ওই সেলটা তো আর হচ্ছে না। লকডাউন নেই, তারপরে আমাদের এখানে কোনো সেল নেই।
কারণ হচ্ছে কি আমাদের বাইরে থেকে যদি কোনো পাইকারি ক্রেতা না আসে এখানে আমাদের সেল করা কোনোভাবে সম্ভব না। বিভিন্ন শোরুমে পোশাক বিক্রিতেও একই চিত্র। এই সময় ঈদের পোশাক কিনতে যেখানে ভিড় থাকার কথা সেখানে ক্রেতার সংখ্যা হাতে গোনা। এবার রমজানের শুরুতেই সর্বাত্মক লকডাউন আসছে এমন খবরে বড় ধরনের লোকসানের আশঙ্কায় বিক্রেতারা। আমরা খুবই চিন্তিত, কিন্তু এবছর ভালো কিছু হবে না সেটা বুঝতেছি এখন। মনে হয় না আমাদের আর বাঁচার এরকম কিছু থাকবে। আমরা যেটা আশা করছিলাম যে এবার হয়তো বোনাসটা বা স্যালারিটা নিতে পারবো, সেটাও মনে হচ্ছে অনিশ্চিত হয়ে যাচ্ছে। বিনিয়োগকারীরা বলছেন করোনার কারণে টানা দ্বিতীয়বারের মতো লোকসান গুনতে হলে পথে বসে যাবেন অনেকে। তাই বিকল্প উপায়ে হলেও পোশাক বিক্রির সুযোগ চান তারা। কাঁচা বাজার এবং অন্যান্য নানান রকম বিষয়গুলো আমরা উন্মুক্ত বাজারে, উন্মুক্ত মাঠে নিয়ে আসতে দেখেছি গত বছর। সুতরাং যদি মনে হয় যে আজকে আমাদের এই দোকান খোলা যাবে না, শপিং মল খোলা যাবে না, তাহলে আমরা দাবি করব যে উন্মুক্ত জায়গায় সরকার সেই ব্যবস্থা করে দিক। ফ্যাশন হাউসগুলোর সংগঠন ফ্যাশন উদ্যোগ বলছে শুধু রোজার ঈদের পোশাকের বাজার প্রায় 5,000 কোটি টাকার। দেশের ছোট বড় অন্তত 5,000 ফ্যাশন হাউস ও দোকান মিলিয়ে এই বেচাকেনা করে থাকে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে শুরু হয়েছে 3 দিনব্যাপী বৈশাখী উৎসব। পুরাতন বর্ষকে বিদায় আর নতুনের আগমনে পাহাড়ি ও বাঙালিরা প্রতি বছর এই উৎসবের আয়োজন করে থাকে। দিনটি উদযাপনে ভোরবেলা থেকে ফুল হাতে নদীর পাড়ে আসতে শুরু করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। সে সময় বিজু ফুল, মাধবী, জবা, গাঁদা সহ নানান বর্ণের ফুল ভাসায় নদীর জলে। পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাতেই এই ঐতিহ্যবাহী আয়োজন। ফুল বিজু মূলত চাকমাদের উৎসব হলেও সবার অংশগ্রহণে সার্বজনীন রূপ নেয়। আদিবাসী পল্লীর গৃহগুলোতে চলে সজ্জার আয়োজন। রমজানে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে আমদানিকৃত অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর 4% অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রবিবার এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে এনবিআর। প্রজ্ঞাপনে বলা হয়, দামের ঊর্ধ্বগতির লাগাম টানতে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে 4% অগ্রিম করের পুরোটাই প্রত্যাহার করা হয়েছে। তবে এই সুবিধা কেবলমাত্র ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো পাবে। কর প্রত্যাহারের এই সিদ্ধান্তে বাজারে ভোজ্য তেলের দাম কমবে বলে আশা করছে এনবিআর। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে আরোপিত কর ও ভ্যাট যৌক্তিক হারে নির্ধারণের জন্য এনবিআরকে অনুরোধ করা হয়। এমনিতেই বাজারে বাড়তি নিত্যপণ্যের দাম, তার ওপর এবার সরকারিভাবেই বাড়ানো হলো চিনির দাম। ক্রেতাকে কেজিতে গুনতে হবে বাড়তি 3 টাকা। অস্থির বাজারে চিনির দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের দাবি, সরকারের অনুমতি নিয়েই বাড়ানো হয়েছে দাম। এগিয়ে আসছে রোজা, এরই মধ্যে অস্থির নিত্যপণ্যের বাজার। চাল, সয়াবিন তেল, মাংসসহ বেশিরভাগ পণ্যের দামই বাড়তি। এই অবস্থার মধ্যেই বাড়ানো হলো চিনির দাম। রোববার শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক অনলাইন সভায় দাম বাড়ানোর বিষয়টি জানান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান। মিলগেটে খোলা চিনির কেজিতে 3 টাকা বাড়িয়ে 63 টাকা, প্যাকেটজাত চিনির কেজি 65 থেকে বাড়িয়ে 68 টাকা নির্ধারণ হয়। অনলাইন মাধ্যমে দেশি চিনির সর্বোচ্চ বিক্রয় মূল্য ঠিক হয় 75 টাকা। গত সপ্তাহে স্যার অর্থ মন্ত্রণালয় আমরা একটা প্রপোজাল করেছিলাম, ওটাকে অনুমোদন করে দিয়েছে। এটা যোগ হয়ে স্যার 63 টাকায় আমরা স্যার যেটা খোলা চিনিটা বিক্রি করছি স্যার। প্যাকেটজাত চিনিতে আমরা স্যার 68 টাকা করছি স্যার, বিক্রি করছি স্যার। আমাদের এখান থেকে যেটা বিক্রি হচ্ছে ওটা 68 টাকায় স্যার। আমরা যেটা ভ্রাম্যমাণ ইয়েতে বিক্রি করবো, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যেটা বললেন সেটাও 68 টাকা। শিল্পমন্ত্রী জানান বর্তমানে সরকারি মিলে 44,000 টন চিনির মজুত রয়েছে। তারপরও কেউ কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কোনো কিছুর অভাব হবে না। আমাদের চিনি প্রচন্ড মজুত আছে, লবণ আছে। সেখানে কোনো রকম কারসাজি কেউ করলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কর্পোরেশন এবং আমাদের যারা ম্যাজিস্ট্রেট আছে তারা তাৎক্ষণিকভাবে সেখানে আমরা খোলা বাজারে সেগুলি রাখছি। কাজে অভাব নাই কোনো কিছুরই। দেশে বছরে চিনির চাহিদা 18 লাখ টন। এর মধ্যে শুধু রোজার সময়ই প্রয়োজন হয় 3 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানে নিত্যপণ্যের বাজারে যে কোনো কারসাজি রোধে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার ঢাকা চেম্বারের এক অনলাইন অনুষ্ঠানে কথা বলেন তিনি।
বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বানও জানান তিনি। আলোচনায় পণ্যের চাহিদা অনুযায়ী যোগান নিশ্চিতে তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বাজারে যে কোনো কারসাজির বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। পাশাপাশি পণ্য পরিবহনের সড়কে চাঁদাবাজি রোধে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শুধু রমজান নয়, বছরব্যাপী বাজার তদারকিতে সমন্বয়ের উদ্যোগ নেওয়ার পরামর্শ ওঠে অনুষ্ঠানে। পরিবহন নেতাদের সঙ্গে আমরা বসছি, তারা যেই সমস্ত পয়েন্টে চাঁদাবাজির কথা বলছিল সেইগুলি আমরা বন্ধ করার জন্য তাদের সহযোগিতায় আমরা মোটামুটি সেখানে এখন কিছুটা নিয়ন্ত্রণে আসছি। একদম 100% যে বলবো আমরা করে ফেলছি সেটা এখনো সম্ভব হয়নি। তো আমরা এটাকে করার জন্য সব ধরনের প্রচেষ্টা নিচ্ছি। এদিকে আসন্ন লকডাউনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে কারখানা চালু রাখতে চান বস্ত্র ও পোশাক খাতের উদ্যোক্তারা। গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে শিল্প নেতারা বলেন, উৎপাদন বন্ধ হলে ঈদে বেতন ভাতা দিতে অসহায় হয়ে পড়বেন মালিকরা। তাদের আশঙ্কা, পোশাক খাত লকডাউনের আওতায় থাকলে বহুমুখী সংকটের সৃষ্টি হবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এবার জরুরি সেবা ছাড়া সব অফিস আদালত, কারখানা বন্ধ থাকবে। কারখানা বন্ধ করে দেওয়ার খবরে উদ্বিগ্ন বস্ত্র ও পোশাক খাতের উদ্যোক্তারা। উৎপাদন চালু রাখার দাবিতে রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলন করে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সহ শীর্ষ সংগঠনগুলো। নেতাদের দাবি, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলায় বস্ত্র ও পোশাক খাতের কারখানা কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ অনেক কম। তবে কারখানা বন্ধ হলে অনেক শ্রমিক গ্রামে ফিরে যাবে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়বে বলেও আশঙ্কা উদ্যোক্তাদের। সেইভাবেই এই ডিসিশনটা হবে, যেটা আমাদের জীবন জীবিকার সমন্বয় ঘটানো হবে এবং আমাদের দেশের কথা চিন্তা করেই সরকার ডিসিশন নেবে। মালিকরা বলছেন, করোনার কারণে ক্রয়াদেশ কমে যাওয়া, স্থগিত হওয়া, পোশাকের দাম না পাওয়া সহ বহুমুখী চাপে শিল্প কারখানা বন্ধ হলে এসব সমস্যা প্রকট হবে। অনিশ্চিত হবে শ্রমিকদের ভবিষ্যৎও। দুটো বিগেস্ট মুসলিম ফেস্টিভ্যাল, যে ফেস্টিভ্যালে আমাদের শুধু 2 মাস কাজ করব, বেতন এবং তাদের বোনাস ভাতা ও অন্যান্য জিনিসগুলো পেমেন্ট করতে হবে। যদি আমরা কাজই না করতে পারি তাহলে শিল্পের উদ্যোক্তারা কিন্তু অত্যন্ত অসহায় পড়ে যাবে। শিল্প মালিকদের আশঙ্কা, কারখানা বন্ধ হলে বিপর্যয় দেখা দেবে সাপ্লাই চেইনে। বন্দরে কন্টেইনার জট সহ অনেক জটিলতা তৈরি হবে। নতুন করে ক্রয়াদেশ বাতিল সহ অন্যান্য বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। সেই সাথে সাপ্লাই চেইন বিপর্যস্ত হলে নেতারা জানান, পোশাক খাতকে লকডাউনের আওতার বাইরে রাখতে সরকারের সঙ্গে আলোচনা চলছে। এ ব্যাপারে জনমত তৈরি হলে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজারে তালিকাভুক্ত 66 কোম্পানির ফ্লোর প্রাইস নিয়ে নতুন সিদ্ধান্তেও বড় দরপতন 2 শেয়ার বাজারে। এর সাথে যোগ হলো লকডাউন আতঙ্ক। ফলে গতকাল সপ্তাহের শুরুর দিন ডিএসইএক্স হারিয়েছে 90 পয়েন্ট, পাশাপাশি দর হারিয়েছে 77 ভাগের বেশি শেয়ার। এছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 247 পয়েন্ট। রোববার লেনদেনের শুরু থেকেই টানা দরপতন ছিল ঢাকার শেয়ার বাজারে। 15 মিনিটের মাথায় 86 পয়েন্ট পড়ে যায় ডিএসইএক্সের। লেনদেন শেষে সূচকটি কমেছে 90.07 পয়েন্ট, অবস্থান করছে 5164 পয়েন্টে। সূচকের সাথে কমেছে লেনদেনও। এ সময় 456 কোটি 55 লাখ টাকা লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে 19 কোটি 32 লাখ টাকা কম। ফ্লোর প্রাইস তুলে নেওয়া তালিকাভুক্ত 66টি কোম্পানির বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নতুন আদেশে বলা হয়েছে, এসব কোম্পানির শেয়ার একদিনে সর্বোচ্চ কমতে পারবে 2%। এদিকে বাজারে বারবার পতন ঠেকাতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ বাজার বিশ্লেষকদের। বাজারকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয় তাহলে আর দেরি নয়, এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রাতিষ্ঠানিক আচরণ যেন করে, এজন্য বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো উচিত। হাতবদল হওয়া 340টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 24টির, কমেছে 264টির এবং দর অপরিবর্তিত রয়েছে 52টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 247 পয়েন্ট, লেনদেন হয়েছে 14 কোটি 44 লাখ টাকা শেয়ার।
ইশরাত ঝুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ শেষ হচ্ছে অমর ২১শে বইমেলা। অন্যান্য বারের তুলনায় বিক্রি কম হলেও নতুন লেখক ও তারকাদের বইয়ে আগ্রহ দেখা গেছে ক্রেতাদের। তবে করোনা পরিস্থিতি না থাকলে বিক্রি আরও বাড়ত বলে মত তরুণ লেখকদের। দু একদিনের কথা বাদ দিলে এবার ২১এর বইমেলায় ক্রেতা দর্শনার্থীর সমাগম খুব একটা হয়নি। অন্যান্য বছর শেষ দিকে ভিড় দেখা গেলেও এবার ব্যতিক্রম। বইয়ের বেচাকেনা তেমন না হলেও এ পর্যন্ত যা বিক্রি হয়েছে তাতে নতুন লেখকদের প্রতি আগ্রহ দেখা গেছে ক্রেতাদের। তারকাদের বইয়ের বিক্রিও মন্দ হয়নি। নতুন লেখকদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রির সংখ্যা হচ্ছে সাদাত হোসাইন আর মরিয়মের বই। সামাজিক দূরত্ব, মানুষের সাথে করে সম্পর্কটা টিকিয়ে রাখবো, এই জিনিসগুলো তার বইয়ের মধ্যে পাওয়া যায়। মগরাস রবিন জামান খানের, তারপর মহাপ্রলয়ের প্রান্তর জিমি তানহাবের, আর হচ্ছে যাবজ্জীবন ইসমতারা প্রিয়ার, এই 3টা বই ভালো যাচ্ছে আর কি। তবে করোনা পরিস্থিতি না থাকলে বইয়ের বিক্রি আরও বাড়ত বলে মত তরুণ লেখকদের। আশানুরূপ বিক্রিটা হয়নি এবং আমার ধারণা বেশিরভাগ প্রকাশক তাদের যে ইনভেস্টমেন্ট এটাও তুলতে পারবে না, বইগুলি থেকে যাবে। আমি চেষ্টা করি যে তরুণ প্রজন্মের কথা বলার জন্য, তরুণ প্রজন্ম আসলে কি ধরনের গল্পগুলো চাই। ক্রেতা দর্শনার্থী কম হলেও মেলা আয়োজনের উদ্দেশ্য সফল হয়েছে বলে মনে করছে বাংলা একাডেমি। এত প্রতিকূলতা সত্ত্বেও যতটুকু বই বিক্রি হয়েছে, যা বই বিক্রি হয়েছে এই পরিবেশে, এই পরিস্থিতিতে, সেটা ওই অর্থে সন্তোষজনক। 25তম দিনে মেলায় নতুন বই এসেছে 47টি। এ পর্যন্ত মেলায় মোট বই প্রকাশিত হয়েছে 2576টি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে হঠাৎ গ্যাসের চাপ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে পোশাক কারখানার উৎপাদন। এতে সুতা ও কাপড় উৎপাদনে সক্ষমতা কমেছে অন্তত 30 ভাগ। বিকল্প জ্বালানি ব্যবহারে খরচ বেড়ে লোকসানের মুখে পড়েছেন মালিকপক্ষ। গ্যাসের উৎপাদনের চেয়ে চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। গাজীপুরে তৈরি পোশাক কারখানা রয়েছে 3000-এর বেশি। টেক্সটাইল, স্পিনিং ও সুতা কাপড় কারখানার উৎপাদন গ্যাস নির্ভর। প্রতি বর্গফুটে 15 PSI গ্যাসের চাপ থাকার কথা থাকলেও সম্প্রতি সেটি ওঠানামা করছে 2 থেকে 10-এ। গ্যাসের চাপ কম থাকায় প্রভাব পড়ছে উৎপাদনে। যন্ত্রপাতি বন্ধ রাখতে হচ্ছে অনেক কারখানায়। আর এই গ্যাস প্রেসার কম থাকার কারণে আমাদের ফ্যাক্টরিতে মেশিনগুলো বন্ধ থাকে, এটা অনেক আমাদের কাপড়ের সমস্যা হয়ে যায়। এত কম প্রেসারে আমাদের ফ্যাক্টরির জেনারেটরগুলো চালিয়ে রাখা, ফ্যাক্টরির প্রোডাকশন মেশিনারি চালিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সুতা কাপড় উৎপাদনকারী কারখানা 24 ঘন্টা চালু রাখতে ক্যাপটিভ পাওয়ার জেনারেশন চালু থাকে। এতে জ্বালানি হিসেবে ব্যবহার হয় গ্যাস। রপ্তানি আদেশ ঠিক রাখতে বিকল্প জ্বালানি ব্যবহার করায় বাড়ছে উৎপাদন ব্যয়। আমাদের এই প্রেসার 15 PSI এর জায়গায় আমাদের 1-এর নিচেও চলে আসতেছে মাঝে মাঝে, তো যে কারণে আমরা স্বাভাবিকভাবে আমরা উৎপাদন কাজ করতে পারতেছি না, আমরা গ্যাসের অভাবে আমরা প্রোডাকশন দিতে পারতেছি না। গ্যাসের উৎপাদনের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। তবে তরল গ্যাসের আমদানি পর্যাপ্ত হলে সমস্যা কেটে যাবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা। আমাদের চাহিদা হলো, মোট চাহিদা হলো 2200 MMCM, কিন্তু আমরা এখন আমাদের এলএনজি আসার পরে আমাদের 1800-1900 দেওয়া হইতো, তাতে মোটামুটি কভার করা গেছে। এখন 1600-1700 এরকম নেমে গেছে। গাজীপুরে ছোট বড় মিলিয়ে শিল্প প্রতিষ্ঠান রয়েছে 4 শতাধিক। গ্যাস সংকটের কারণে এসব প্রতিষ্ঠানের উৎপাদনও ব্যাহত হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কুষ্টিয়ায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় পৌর এলাকার প্রায় সবগুলো নলকূপ অকেজো। এমনকি গভীর নলকূপেও উঠছে না পানি। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন অসংখ্য মানুষ। আর খালবিল নদী নালা শুকিয়ে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। কুষ্টিয়া পৌর এলাকার 21টি ওয়ার্ডের 37,000 বাড়িতেই রয়েছে নলকূপ। এছাড়া বিভিন্ন এলাকায় 4,600 নলকূপ স্থাপন করেছে পৌর কর্তৃপক্ষ। গত 2 সপ্তাহ ধরে এসব নলকূপের প্রায় সবগুলোই অকেজো। পানির লেয়ার নিচে নেমে গেছে, মেশিনেও পানি উঠছে না, ওই হচ্ছে চাপকলেও পানি উঠছে না। পৌর এলাকার পাশাপাশি শহর সংলগ্ন হরিপুর, কয়া, শিলাইদহ ইউনিয়ন সহ বেশ কিছু এলাকায় চলছে পানির জন্য হাহাকার। গড়াই নদীর তীরবর্তী মানুষের অবস্থা আরও খারাপ।
বিশুদ্ধ পানির পাশাপাশি গৃহস্থালির কাজে ও গবাদি পশুর পানি সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। নদী যখন ভরা থাকে সেন আমার কলে পানি থাকে, আর নদীর শুকা গেছে, পানিও শুকা গেছে। 2 মাইল দূরের থেকে পানি টাইনে নিয়ে আসছি বোতলে করে, নিয়ে এসে যে ভাত রাঁধছি। পানির জন্য তো নিজের পানিও খাতে পারছে না, গরু বাছুরেরও খাওয়াতে পারছে না, আর কিনেও খাওয়াতে পারছে না। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় খালবিল, পুকুর, জলাশয় শুকিয়ে চৌচির। গভীর নলকূপেও চাহিদা মতো উঠছে না পানি, এতে সংকট তীব্র হয়েছে। উৎপাদক যে নলকূপগুলা তার উৎপাদন ক্ষমতা এখন কমে গেছে পানির লেয়ারের নিচের কারণে। যেটা হাউস পাইপের মধ্যে যে লেভেলে পানি থাকছে, আমরা দেখা যাচ্ছে আধ ঘন্টা পানি টানার পরে সেই লেভেলটা অনেক নিচে চলে যাচ্ছে, যার কারণে প্রয়োজনীয় পরিমাণ পানি লাইন সরবরাহে আসছে না। পানির স্তর নেমে যাওয়ার জন্য অপরিকল্পিতভাবে গভীর নলকূপের ব্যবহারকে দায়ী করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। গত বছর কিন্তু সময়টা দেখেন ভালো বৃষ্টি হয়েছিল, তো ফলে আপনার ওয়াটার লেভেলটা নিচে নেমে গেছে। একটা তো হলো বৃষ্টি, 2 নম্বর হচ্ছে আপনার নদীর পানিটা কিন্তু শুকায় গেছে। এমনি তো ওই রিচার্জ হইতেছে না, পানির লেয়ার নিচে নামছে, এরপরে আবার আপনি ওই পানিটাকেও আপনি সাবমার্সিবল পাম্প দিয়ে উঠাই ফেলতেছেন, আরো নিচে নামতেছে। এমন পরিস্থিতিতে পরিকল্পিত নলকূপ স্থাপনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নাম পরিবর্তনে প্রায় 13 বছর লাগায় বগুড়ায় 2.5 কিলোমিটারের একটি সড়ক নির্মাণে খরচ বেড়েছে 177 কোটি টাকা। এদিকে এর জন্য জমি অধিগ্রহণ করে ফেলে রাখায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, আগামী বছরের মাঝামাঝি এই প্রকল্প শেষ করতে ব্যয় বা সময় কোনোটাই আর বাড়াতে হবে না। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সংযোগ সড়ক নির্মাণে 2003 সালে কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। 4 বছর মেয়াদী এই প্রকল্পে ব্যয় ধরা হয় 11 কোটি টাকা। 810 মিটার সড়ক নির্মাণের পর নাম নিয়ে জটিলতায় বন্ধ হয়ে যায় কাজ। এরপর 2.5 কিলোমিটার এই সড়ক নির্মাণে সময় বেড়েছে 16 বার, যাতে বর্তমান ব্যয় দাঁড়িয়েছে 188 কোটি টাকা। আগের নাম ছিল মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সংযোগ সড়ক প্রকল্প। পরে সেটি পাল্টে প্রস্তাব করা হয় বগুড়া শহর থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প। কিন্তু এই নাম অনুমোদনে 13 বছরের সময় লাগায় আটকে ছিল পুরো কাজ। এদিকে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের পর দীর্ঘ সময় ফেলে রাখায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয়রা। আমাদেরকে যদি সরকার অতি তাড়াতাড়ি এই টাকাগুলো দিয়ে দিত, পুনর্বাসন করে দিত, তাহলে আমাদের একটা গতি হতো, যে কোনো এক জায়গায় অন্য জায়গায় যায় আর বাড়ি ঘর করতে পারতাম। অনেক আগে থেকে শুনি যে রাস্তা হবে, কিন্তু এখনো মানে পুরোপুরি হয়নি, হচ্ছে আর কি আস্তে আস্তে, মানে যত তাড়াতাড়ি হবে তত আমাদের পক্ষে ভালো। তবে বরাবরের মতো শীঘ্রই এই প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সময় আমরা কিছুটা আমাদের বৃদ্ধি করার প্রয়োজন দেখা দিয়েছে, সেটা আগামী জুন 22 সাল নাগাদ এই প্রকল্পের মেয়াদ শেষ হবে। তো আমরা মনে করি যে এই প্রকল্পটি পাশ হয়ে গেলে ইতিমধ্যে আমাদের কাজও শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আমাদের এই কাজটা সম্পন্ন হবে। 2015 সালের 15ই নভেম্বর বগুড়ায় এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কটি নির্মাণের নির্দেশ দেবার পরেও শেষ হয়নি কাজ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। সৌদি আরবে রোববার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এতে দেশটিতে রোজা শুরু হবে মঙ্গলবার থেকে। রোববার সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এই ঘোষণা দিয়েছে। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও পবিত্র রমজান শুরু হবে একই দিনে। এদিকে আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ অন্যান্য দক্ষিণ এশিয়া দেশগুলোতে চাঁদ দেখা না গেলে রোজা শুরু হবে 14 এপ্রিল। আজ বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। মূলত মধ্যপ্রাচ্যের সময়ের সাথে মিল রেখে পরের দিন দক্ষিণ এশীয় দেশগুলোতে রোজা ও ঈদ পালন করা হয়। শ্রীলঙ্কায় সাফল্য পেতে ব্যাটসম্যানদের নিতে হবে মূল দায়িত্ব। এর পাশাপাশি ভূমিকা রাখতে হবে পেসারদেরও। টেস্ট অধিনায়ক মুমিনুলের বিশ্বাস, এবার দল হয়ে খেলতে পারবে বাংলাদেশ। অভাব পূরণ করা সম্ভব হবে সাকিব ও মুস্তাফিজের। দুপুর 12:30টায় 2 টেস্ট খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে দল। একজন অধিনায়ক তখনই সফল হন যখন তার দল একটা ইউনিট হয়ে খেলতে পারে। অধিনায়কত্ব পাওয়ার পর মুমিনুল সেই অভাবটা যেন সবচেয়ে বেশি অনুভব করেছেন। 6 টেস্টে কখনোই পুরো শক্তি দল পাননি।
শ্রীলঙ্কার বিপক্ষে এবারও পাচ্ছেন না সাকিব আর মুস্তাফিজকে, তারপরও আশা ছাড়ছেন না সাদা পোশাকের কান্ডারি। আমার কাছে মনে হয় না যে সাকিব ভাই, মুস্তাফিজ অথবা একাদশ না থাকলে যে টিম রেজাল্ট হবে না। আল্লাহ দেখেন যে প্লেয়ার তো ওনারা আছে, কিন্তু অন্যান্য প্লেয়ার অন্যান্য যারা আছে সব ওনারা তো আর 10-12টা হাত না, অন্যান্য প্লেয়ার যারা আছে সবারই 10-12টা হাত। তো আমার কাছে মনে হয় যে এটা কোনো প্রভাব পড়ে। তো আমরা হয়তো আপনার টিম ওয়াইজ খেলতে পারতেছি না, এই কারণে রেজাল্টটা হয় না। কে থাকলো না সেই প্রশ্নের চেয়ে বড় হয়ে ওঠে দলের জয়। সাফল্য না এলে পড়তে হয় চরম সমালোচনায়। সেই অভিজ্ঞতা বেশ কয়েকবার হয়েছে, মানিয়েও নিয়েছেন এরই মধ্যে। খাদের কিনারায় থাকা দলের জন্য এবারের লঙ্কা সফর রীতিমতো অ্যাসিড টেস্ট। করোনার কারণে সিচুয়েশন আপনি হয়তো খুব বেশি আপনার ওইভাবে প্রিপারেশন নিতে পারবেন না, কিন্তু সিচুয়েশনে যেরকম প্রিপারেশন দরকার ওইভাবে আমরা আমার কাছে মনে হয় যে আমরা নিতে পারছি। বিশেষ করে যারা টেস্ট খেলে, ওয়ান ডে যারা খেলে তাদের জন্য তো ডিফিকাল্ট, কারণ তারা খেলে আসছে। যারা টেস্ট খেলে তারা 2টা 4 ডে ম্যাচ খেলছে, তারপরে এর মধ্যে লাল বলে প্র্যাকটিস করছে। তো যারা রেগুলার খেলে তাদের জন্য মোটামুটি ভালো প্রিপারেশন হয়েছে আমার কাছে মনে হয়। গেল 9 টেস্টে মাত্র 1 জয়, যার মধ্যে ইনিংস আর 5টা। পরিসংখ্যান বদলানোর দায়িত্ব ব্যাটসম্যানদেরই বেশি। দেশ ছাড়ার আগে পুরো দলের একমাত্র অনুশীলনে ব্যাটসম্যানদের ব্যস্ততায় বেশি ছিল। আমি তো দেশে খেলবো না, আমি বিদেশে খেলবো। বিদেশের উইকেট, তারপরে আপনার সব কিছু বুঝে, ওদের কন্ডিশন বুঝে, তারপর আপনার স্ট্রেন্থ বুঝে, তখন হয়তো ওই ম্যাচের আগে দিন হয়তো ডিসিশন নেওয়া হবে যে এখন বলাটা 11 এখন বলাটা খুবই ডিফিকাল্ট। লঙ্কায় পৌঁছে 3 দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের পর দেয়া হবে 2 টেস্টের দল। কন্ডিশন দেখে চাহিদা মতোই দল চান মুমিনুল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড সিরিজে ভরাডুবির পেছনে বড় কারণ ফিল্ডিংয়ে ব্যর্থতা। লঙ্কা মিশনে সেই ঘাটতি কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। শ্রীলঙ্কা যাবার আগে শেষ মুহূর্তে তাই বাড়তি মনোযোগ ফিল্ডিং সেশনে। পাশাপাশি সাকিবের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব তামিম, মুমিনুল, মিরাজদের কাঁধে। ধূলিমলিন এক দূষিত শহরের নাগরিক তারা। ক্রাইস্টচার্চের স্বচ্ছ নির্মল আকাশের মতো এমন কিছু দেখে ঠিক অভ্যস্ত নন নাসুম, মুশফিকরা। ক্যাচ মিসের পেছনে কারণ হিসেবে সেই আকাশকে দেখিয়ে আলোচিত সমালোচিত স্পিনার নাসুম আহমেদ। কেউ কেউ খুঁজে পাচ্ছেন পিচ্ছিল হাতের কারসাজি। সব মিলিয়ে মূল কারণটা থেকে যাচ্ছে নেপথ্যে। স্বচ্ছ আকাশ কিংবা পিচ্ছিল হাত নয়, গড়বড়টা মনস্তাত্ত্বিক কারণে। স্কিল ফিটনেসের উন্নতি এলেও মনোযোগটা যেন নেই শতভাগ। সেই করিডোর দিয়ে হরহামেশা বের হয়ে যাচ্ছে ক্যাচ। লঙ্কা মিশনে কাজটা আরও কঠিন। লঙ্গার ভার্সনে কাজে লাগাতে হবে হাতে গোনা সব সুযোগ। শ্রীলঙ্কার সবশেষ টেস্ট মিশনে সমানে সমান লড়েছে বাংলাদেশ। পিসারা ওভালে সবেধন নীলমণি জয়ে বড় অবদান সাকিবের। তার পাশাপাশি ওপেনার সৌম্যকে মিস করবে দল। 4 বছর আগের সেই সিরিজে টাইগারদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্য নেই এবার দলে। সাকিব সৌম্য শূন্যতা পূরণে বাড়তি দায়িত্ব নিতে হবে তামিম, মুমিনুলকে। সাকিব ছাড়া কত অসহায় টাইগার বোলিং অ্যাটাক টের পাওয়া গেছে উইন্ডিজ সিরিজে। বড় ধাক্কা মুস্তাফিজ তার আইপিএল সঙ্গী হওয়ায়। ভাঙাচোরা বোলিং অ্যাটাকে আপাতত নির্ভরতা তাইজুল, মিরাজ জুটি। পাশাপাশি নিউজিল্যান্ড সিরিজের মোমেন্টাম ধরে রাখার চ্যালেঞ্জ তাসকিন আহমেদের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিষেধাজ্ঞা পর্ব শেষ। আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার আইপিএলেও প্রত্যাবর্তন সাকিব আল হাসানের। কলকাতার হয়ে জয় দিয়ে আইপিএল মিশন শুরু করেন টাইগার অলরাউন্ডার। হায়দ্রাবাদের বিপক্ষে 10 রানের জয় পেয়েছে কেকেআর। চেন্নাইতে টসে হেরে ব্যাটিংয়ের শুরুটা দাপুটে নীতিশ রানা ও শুভমান গিলের উদ্বোধনী জুটিতে আসে 53 রান। ত্রিপাঠীকে সাথে নিয়ে এরপর 93 রানের জুটি করেন রানা। 80 রান করে আউট হন এই ওপেনার। শেষ দিকে দীনেশ কার্তিকের ঝোড়ো ব্যাটিংয়ে 187 রানের পুঁজি পায় কলকাতা। হায়দ্রাবাদের শুরুটা ভালো হয়নি সাকিবের ঘূর্ণিতে। 10 রান করে ফেরেন 2 ওপেনার। এরপর দারুণ 50-তে হায়দ্রাবাদকে ম্যাচে ফেরান মানিশ পান্ডে ও জনি বেয়ারস্টো। শেষ দিকে প্রাসিদ ও প্যাট কামিন্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে পিছিয়ে পড়ে হায়দ্রাবাদ, থামে 177 রান। 2 উইকেট নেন প্রাসিদ। 4 ওভার বল করে 34 রান খরচায় 1 উইকেট নেন সাকিব। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে টানা 4র্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। স্বাগতিকদের 236 রানের জবাবে 126 রানে আটকে যায় সফরকারীরা। প্রথম 3 ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত হয়েছিল আগেই। 4র্থ ম্যাচে নির্ভর ছিল নিগার সুলতানার দল, কিন্তু এদিনই সবচেয়ে সহজে এসেছে জয়। আর সেখানে মূল অবদান অধিনায়কেরই।
তার অপরাজিত 101 রানের ইনিংসে আগে ব্যাট করে 236 রানের পুঁজি গড়ে টাইগ্রেসরা। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাউথ আফ্রিকান ইমার্জিং দল। শেষ পর্যন্ত 9 উইকেটে 126 রানেই আটকে যায় তারা। 110 রানের সহজ জয়ে সিরিজ 4-0 ব্যবধানে গড়ে বাংলাদেশ। এদিকে ফ্লাইট জটিলতায় পঞ্চম ও শেষ ওডিআই বাতিল ঘোষণা করা হয়েছে। আগেভাগেই দেশে ফিরে যাচ্ছে সাউথ আফ্রিকা ইমার্জিং নারী দল। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।